নজর রাখবো পরবর্তী সংবাদে। বিহারের এই মুহূর্তে জোট নিয়ে ইন্ডি জোট নিয়ে আপ্লুত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। যে বক্তব্য তিনি দিয়েছেন, ইন্ডিয়া জোট নিয়ে এক প্রকার তিনি আপ্লুত, সে কথাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিন্তু তার ঠিক উল্টো দিকের উল্টো ছবি উঠে আসলো, কারণ উল্টো দিকে সংশয় দেখা দিয়েছে বিহারে। কারণ পাপ্পু যাদব ও তারিক আনোয়ারের আসন নিয়ে ইতিমধ্যেই আরজেডির উপরে চাপ বাড়াচ্ছে কংগ্রেস। কারণ কংগ্রেস চাইছে এই দুই ব্যক্তিত্বকে জোটে জট এক প্রকার। বিহারে কি ভাঙনের মুখে ইন্ডিয়া জোট? তাই যদি হয় তাহলে কেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের গলায় একেবারে উল্টো সুর পরিলক্ষিত? লোকসভার আগে এক প্রকার বলা যায় দেশের রাজনীতি জমজমাট। প্রথমেই শোনাবো মানিক সরকার, তিনি কি বলেছেন বিহারের জোট নিয়ে, তার বক্তব্য শুনুন। আপনার শুনলাম মধ্যপ্রদেশ সেখানে আসন সমঝোতা করে বলেছে, ওখানে বড় শক্তি কংগ্রেস। আপের সঙ্গে কথা বলেছে, আরো এক দুইটা ছোট্ট দলের সঙ্গে কথা বলেছে, তারা প্রায় আসন সমঝোতা করে ফেলেছে। আমি কয়েকটা বলছি। বিহার আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন আজ থেকে 6-7 মাস আগে সব অবিজেপি দলকে এক জায়গায় আনো। তার হয়তো মনের স্বপ্ন ছিল তাই তিনি প্রধানমন্ত্রী হবেন, কারণ বিহারে আর মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ তার নাই। অলরেডি লালু প্রসাদের ছেলে সে এখন সামনে চলে এসছে, সে এখন উপমুখ্যমন্ত্রী। স্বাভাবিক, তারই শক্তি সবচেয়ে বেশি। এটা বুঝতে পারছেন, সামনের বার আমাকে আর মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ নেই, তাহলে আমি তার একটু অন্য জায়গায় খুঁজি। এখন কেউ তাকে প্রধানমন্ত্রীও করতে চায় না, এই ইন্ডিয়া জোটের চেয়ারম্যানও করতে চায় না, কনভেনারও করতে চায় না। তিনি বললেন আমার কি কাণ্ড। আবার বিজেপির সঙ্গে গেছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে দায়িত্ব ছাড়েন সকালবেলা, বিকেলবেলা আবার মুখ্যমন্ত্রী হন বিজেপির সঙ্গে মিলে। কিন্তু এই জায়গায় তাকে জবাব দেওয়ার জন্য 15 দিন ধরে আরজেডি লালু প্রসাদ দল তার ছেলের নেতৃত্বে গোটা বিহার রাজ্যটা চষে বেরিয়েছে। গান্ধী ময়দান পাটনা শহরের সবচেয়ে বড় ময়দান, আমি দেখে এসেছি ময়দান। একাধিক মিটিং উপস্থিত থাকবার সুযোগ আমার হয়েছিল। বিরাট বড় ময়দান। এবং মিটিং যেদিন সেখানে হচ্ছে, টিভিতে বসে দেখছিলাম, এই আপনার এনডিটিভি, তারা বলছেন যে এটা ঐতিহাসিক সমাবেশ। আপনার জরুরি অবস্থার পরের যে লোকসভা নির্বাচনে প্রথম কংগ্রেস পরাস্ত হল, বিকল্প অকংগ্রেসী সরকার তৈরি হলো দিল্লিতে। তাতে জয়প্রকাশ নারায়ণ এই প্রথম কিন্তু জরুরি অবস্থার বিরুদ্ধে ঘর থেকে বেরিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। তারাও ভোটে সাড়া দিয়ে ওই গান্ধী ময়দানে জমায়েত হয়েছিল। ঐতিহাসিক। এনডিটিভি বলছে সেই জমায়েতকেও ছাপিয়ে গেছে, লাখে লাখে মানুষ। মাঠে জায়গা নাই, গোটা পাটনা শহর মানুষ দখল করে বসে আছে। কি ওই যে আপনার নীতিশ কুমারকে জবাব দিয়েছে, বিশ্বাসঘাতক। তুমি মনে করেছো রং করবে, তামাশা করবে, তোমার খুশি মতো এই দল সেই দল ক্ষমতায় যে কোনো ভাবে থাকবে, দেখি তুমি ক্ষমতায় থাকো কি করে। আমি এটা উল্লেখ করলাম। ওখানেও আসন সমঝোতা প্রায় চূড়ান্ত অবস্থায় থাকায় তারা চলে গেছে। এরকম আমি কয়েকটা বললাম। তো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের রাজ্যে আমরা আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, একদিকে আমরা শুনলাম মানিক সরকার তিনি বিহারের জোটকে কেন্দ্র করে এক প্রকার তিনি আপ্লুত, অন্যদিকে যদি আমরা বিহারের কথাই বলি, সেই জায়গাতে জোট গঠবন্ধন অর্থাৎ মহাগঠবন্ধনের মধ্যেই কিন্তু অন্তর্বিরোধ পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গাতে কি বলবে এই পুরো বিষয়কে নিয়ে? দেখো, আজকে আজকে তোমার হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বিহারের যে জোট, সেই জোট নিয়ে কিন্তু তিনি ভূয়সী প্রশংসা করেন সেখানকার কংগ্রেস নেতৃত্বদের এবং আরজেডির নেতৃত্বদের। ঠিক দুপুর 12:30টার পর তিনি যখন বক্তব্য রাখছিলেন, ঠিক 3টের সময়তেই একেবারে বিহারের রাজনীতি কিন্তু নয়া মোড়। হয়তো ততক্ষণে মানিকবাবুর কাছে খবরটাও ঠিকমতো যায়নি যে বিহারের রাজনীতিতে কিন্তু নয়া সংকট ইতিমধ্যেই তৈরি হয়েছে।
এবং সেই সঙ্গে যদি নাও যায়, হয়তো তিনি তার কর্মীদের কাছে বিহারের রাজনৈতিক যে জোট, ইন্ডিয়া জোটটা ঠিক মতো হয়েছে সেইটা কার্যত শেয়ার করে তিনি কর্মীদের এ রাজ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য হয়তো একটু কোচেরা যেভাবে লড়াইয়ে নামার আগে উদ্বুদ্ধ করে ঠিক উদ্বুদ্ধ করছিলেন। কিন্তু মানিকবাবুর যে উদ্বুদ্ধ করাটা কর্মীদের, যে বিহারে ঠিকমতো কংগ্রেস এবং আরজেডি সুন্দরভাবে জোট হয়ে গিয়েছে নীতিশ কুমার এবং বিজেপিকে হাঁটানোর জন্য, কিন্তু বাস্তব চিত্রটা বলছে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ মানিকবাবু আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কর্মীদের যেরকম ভাবে তিনি বললেন, ঠিক বাস্তব পরিস্থিতিটা কি যদি একবার বলি, 3 দিন ধরে দিল্লিতে দফায় দফায় বৈঠকের পর আরজেডি এবং কংগ্রেসের মধ্যে লোকসভা ভোটের আসন রফা কোনো চূড়ান্ত হয়নি। এআইসিসি সূত্রে জানা গিয়েছে পাপ্পু যাদবের জন্য পূর্ণিয়া এবং তারিক আনোয়ারের জন্য কাটিহার লোকসভা কেন্দ্র দাবি কোনো অবস্থাতেই মানতে চাইছে না আরজেডি নেতৃত্ব। যে মানিকবাবুরা, যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা, যে এখানে বসে বিজেপি সরকারের গুন্ডাগিরি, বিজেপি সরকারের দাদাগিরির অভিযোগ তুলছিলেন, তার একটু খোঁজ খবর নেওয়া উচিত। কারণ তিনিও একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন। যে বিহারের পাপ্পু যাদব, তিনি কোন গঙ্গা জলে শুদ্ধ হয়ে তিনি শুদ্ধিকরণে নাম লিখিয়েছেন কংগ্রেসে, তার একটু জানা উচিত। সেই সঙ্গে তারিক আনোয়ার, সেই বিহারের কুখ্যাত ডন পাপ্পু যাদব আর তারিক আনোয়ারের কথা হিন্দি ফিল্মেও উঠে এসেছে। সেই তারিক আনোয়াররা কংগ্রেসে নাম লিখিয়েছেন এবং সেই জোটকে মানিকবাবু দড়া সার্টিফিকেট দিলেন আজকে দেখলাম। অর্থাৎ আমি জানা নেই যে মানিকবাবুরা সেই পাপ্পু যাদবদের মতো বাহুবলী এ রাজ্যে প্রতিষ্ঠা করতে চায় কিনা সেটা আমার জানা নেই। তবে বিহারের জোট নিয়ে তিনি যেভাবে দড়ার সার্টিফিকেট দিলেন, তাতে মনে হয় রাজনৈতিক মহলের মত এ রাজ্যেও হয়তো পাপ্পু যাদবদের তৈরি করতে চাইছেন মানিকবাবু, না হলে এরকম রেফারেন্স দিতে পারেন না তিনি। এবং তোমাকে আরো বলি, বুধবার দিল্লিতে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পর আরজেডি প্রধান লালু প্রসাদ পুত্র তেজস্বী বলেছিলেন 2-1 দিনের মধ্যেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। এটা গতকাল বলেছিলেন। আর আজকে মানিকবাবু কোন তত্ত্বে বিহারে সুন্দর জোট হয়ে গেছে বলে কর্মীদের উদ্বুদ্ধ করলেন সেটা অন্তত জানা নেই। আরজেডির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে বৃহস্পতিবার পাটনায় যৌথভাবে সাংবাদিক অনুষ্ঠান হবে এবং আজকেও কিন্তু সেই সাংবাদিক বৈঠক হয়নি জোটে। এবং দ্বিতীয়ত কাটিহারের 4 বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারিক এবং পূর্ণিয়ায় সদ্য কংগ্রেস যোগ দেওয়া বিখ্যাত একসময়ের ডন পাপ্পু যাদব, তাকে কিছু মতেই আসন ছাড়তে চাইছে না তেজস্বী যাদব। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ঔরঙ্গাবাদে দলের প্রাক্তন সাংসদ নিখিল কুমারকেও লালুর আসন ছাড়তে চাইছে না দল। অন্যদিকে নিখিলের বাবা বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সত্যেন্দ্র নারায়ণ সিংহ ছিলেন ওই কেন্দ্রের 4 বারের সাংসদ। নিখিলের স্ত্রীও ঔরঙ্গাবাদ থেকে কংগ্রেসের টিকিটে ভোটে জিতেছিলেন, কিন্তু সেখানেও একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আরজেডি। তার মানে বুঝতেই পারছো যে মানিকবাবুর আজকে যেভাবে তিনি বিহারে সুন্দর জোটের কথা বলেছেন, সেই জোটের বর্তমান পরিস্থিতি কি। অন্যদিকে কংগ্রেসের জেএনইউর প্রাক্তন ছাত্রনেতা কানাইয়া কুমার, যেটা গতকাল তাদের মিছিলে আসার কথা ছিল, সেই কানাইয়া কুমারের জন্য বেকসুরাই আসনটি চাইলেও তা একতরফা ভাবে সিপিআই কে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আরজেডির তরফে বুধবার জানানো হয়েছে সদ্য দলে যোগ দেওয়া জেডিইউ বিধায়ক বিমা ভারতীকে পুরুলিয়ায় টিকিট দেওয়া হতে পারে। তার মানে জোটের যে চিত্রটা, সেই চিত্রটা আমরা আমাদের দর্শকদের বললাম যে মানিকবাবু যে জোটের নিয়ে উচ্ছ্বসিত বিহারে, সেই জোটের বাস্তব পরিস্থিতিটা কি সেটা নিউজ ভ্যানগার্ডের দর্শকদের আমরা বললাম। এবং যেখানে তিনি বিহারকে রোল মডেল করতে চাইলেন বিজেপির বিরুদ্ধে, সেইখানে কংগ্রেসের সব থেকে বড় প্রার্থী হচ্ছে পাপ্পু যাদব। পাপ্পু যাদব কোন গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ হয়ে তিনি সাধু হয়েছেন, সেটা অন্তত মানিকবাবুই আগামী দিনে হয়তো আশা করব তিনি তার কর্মীদের সামনে বলবেন। এবং তিনি যেভাবে বিজেপিকে তিনি আক্রমণ করতেই পারে, সেটা তার রাইট, এবং বিজেপির সমালোচনা এ রাজ্যে সমালোচনা করার জন্য অনেক কিছু রয়েছে, এটাও ঠিক, তার বক্তব্যের এটাও ঠিক, বারবার করে বলছি।
তিনি উন্নয়ন নিয়ে বিজেপির যেভাবে সমালোচনা করেছেন তাতে হয়তো 100% মানিকবাবু ঠিক হলেও, কিন্তু যেভাবে বিহারের মডেলকে রাজ্যে নিয়ে আসতে চাইছিল, বিহার মডেলকে, বিহারের জোট মডেলকে, সেই জোট মডেলের একজন প্রথম সারির নেতা পাপ্পু যাদব, যাকে নিয়ে অন্তত মানে মানিকবাবুর অত উচ্ছ্বাস হওয়ার কিছু ছিল না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একেবারেই তাই। ধন্যবাদ নীল, তোমায় কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে বিহারকে নিয়ে যে বক্তব্য আজকে করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে। কারণ একদিকে বিহারের যে অন্তর্কোন্দল সেটা প্রকাশ্যে এসেছে, জোটকে কেন্দ্র করে ভাঙনের মুখে রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কেন আপ্লুত তিনি, কেনই বা তিনি এই কথা বলেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা কল্পনা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।